তৃণমূল কংগ্রেস যখন 2017 সালে ওই ড্রেকোনিয়ান আইনটা তৈরি করেছিল, আমি দেখেছি একজন আপনারা কথা বলেননি। এই বিশ্বনাথ চক্রবর্তীর মতন লোকরা, কয়েকজন লোক দিনের পর দিন আমরা চিৎকার করেছি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কলেজের স্বাধিকার ভঙ্গ করবার জন্য আইন আনলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে তার নজরে এসেছে সেই মুহূর্তে তিনি পুরো অর্ডারটা চেঞ্জ করেছেন। অর্ডার চেঞ্জ করে কিন্তু তিনি যেটা বলেছেন যে কেবলমাত্র সরকারের প্রশ্নে, সরকারের বিরোধিতার প্রশ্নে বা সরকারকে নিয়ে সমালোচনা করার প্রশ্নে কেবলমাত্র সরকারি আধিকারিক এবং সরকারি স্টাফ, মানে অশোক স্তম্ভে যারা চাকরি করে তারা ছাড়া এই বিধি কারোর জন্যই প্রযোজ্য নয়। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী হোক বা অন্য কোনো অধ্যাপক হোক, যেভাবে তারা স্বাধীন ভাবনা চিন্তা ব্যক্ত করেন তার গলা টেপার কোনো উদ্দেশ্য বর্তমান বিজেপি সরকারের নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার যেই মুহূর্তে তার নোটিশে এসছে এই ধরনের একটা আদেশ, সঙ্গে সঙ্গে তিনি সেটাকে সংশোধন করিয়ে তিনি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন। আজকে আমার দুঃখ হয় যে 2017 সালে উচ্চশিক্ষা যে আইনটা ড্রেকোনিয়ান অ্যাক্ট ছিল, যে আইনটা দানবীয় আইন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইন জোর করে পাশ করিয়ে দিয়ে নিজে চ্যান্সেলর হয়ে গেছিলেন প্রায়, সেই রকম আইনের বিরোধিতা তো আমি কোনোদিন করতে কাউকে দেখিনি। আজকে সকাল থেকে আমাকে মুহুর্মুহু ফোন করছেন আপনারা যে এই সরকার কেন এই আইন মানে এই ধরনের অর্ডার বার করলো। সেদিন আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের বিরুদ্ধে কথা বলেননি? কেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলেননি যে 2017 সালের উচ্চশিক্ষা আইনের মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা আদালতে মামলা করা হয়েছে হাইকোর্টে। আজকে আপনারা বলতে চাইছেন যে নতুন সরকার কত অন্যায় করছে, কত অন্যায় করছে। আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মানে এক্স হ্যান্ডেলে লিখে দিয়েছেন, বিরোধিতা করছেন। আগের যে সার্কুলার, যেটা 19 তারিখের সার্কুলার 139 নম্বর নাম্বার, সেটা কেবল অ্যাপ্লিকেবল অনলি টু দ্য অফিসার স্টাফ ওয়ার্কিং আন্ডার রেগুলার এস্টাবলিশমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মূলত তাহলে অফিসার এবং স্টাফ, কোনো অধ্যাপকের জন্য নয়, কোনো অটোনমাস কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল তাদের নয়। অর্থাৎ স্কুলের শিক্ষক যেভাবে আগেও চলতেন তৃণমূলের আমলে, আজও একইভাবে কথা বলবেন। যে অধ্যাপক খবরের কাগজে আগে লিখতেন তিনি আজও লিখবেন। যে টিচাররা নির্বাচনে অংশ নেবার অধিকার থাকতো পদ রেখেই, সেই সুযোগ আপনাদের এখনো থাকবে। যেভাবে আপনারা সরকারের আলোচনা সমালোচনা প্রশংসা করেন সেটা আজও করতে পারবেন। ফলে কোনো অধ্যাপক, কোনো শিক্ষক, কারো কিন্তু সামান্য কোনো পরিবর্তন হয়নি। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটা কে কেন্দ্র করে একটা হইচই, সারা রাজ্য জুড়ে হইচই হয়। এবং আমি প্রচুর ফোনও পাই যে দাদা আপনাকে টেলিভিশনে আর দেখতে পাবো না, আপনাদের মতন মানুষদেরকে আমরা হারিয়ে ফেলবো। তো সত্যি বলতে কি যে আদেশটাতে শুরুতে এইভাবেই ছিল, এবং আদেশটাতে যেভাবে বলা হয়েছিল তাতে দুশ্চিন্তার যথেষ্ট কারণও কিন্তু ছিল। আমি কিন্তু খুব অডিডি ছিলাম, খুব অনেস্টলি স্পিকিং। তার কারণটা হলো এই আদেশে যেটা বলা হয়েছিল, অফিস অফ দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এসেছিল। এবং আমার এক সাংবাদিক বন্ধু, অত্যন্ত প্রিয় সাংবাদিক বন্ধু, সে আমাকে অর্ডারটা পাঠিয়ে বলে, বিশ্বনাথদা আপনি বুড়ো বয়সে কি আপনাকে আর মানে আমরা ডাকতে পারবো না টেলিভিশন শোতে? কেন, কি হয়েছে বলো? তো বললো যে না, একটা অর্ডার বেরিয়েছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও সেই অর্ডার বার করানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু যাই হোক মিডিয়ার শোরগোল করায়, সমাজে নানা বর্গের চাপ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সেটাকে কার্যকারী করেনি। উদ্দেশ্যটা হলো যে প্রায় সরকারের যে কোনো স্তরের কর্মী, যে কোনো স্তরের
আধিকারিক, যে কোনো স্তরের অধ্যাপক, যে কোনো অটোনমাস বডি যারা কোনো না কোনোভাবে রাজ্য সরকারের টাকায় চলে বা আংশিকভাবে চললেও তাদের কোনো প্রতিনিধি কিন্তু মিডিয়াতে গিয়ে সরকারের বিরোধিতা করতে পারবে না, এমন একটা আদেশ খুব দুঃখজনক হলেও বের হয়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে আদেশটা বেরোনোর থেকেও স্বস্তির কারণ সবচেয়ে আপনাদেরকে বলতে চাই। আদেশটা এরকম ছিল, হয়তো আপনারা অতটা বুঝতে পারবেন না, 3 পাতার আদেশ ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে স্বস্তির কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে অবগত হয়েছেন সেই মুহূর্তে কিন্তু তিনি এই অর্ডার রেক্টিফিকেশন করিয়েছেন। এই অর্ডারের যে নতুন যে কপি, এই কপি মানে কয়েক মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী এই কাজটি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে কোনো রকম সুযোগ না দিয়ে, ইতিমধ্যেই শোরগোল পড়েছিল যে তাহলে সরকারের সমালোচনা কি করা যাবে না? যারা অধ্যাপক, যারা স্কুলে চাকরি করেন, যারা সমবায় ব্যবস্থায় কাজ করেন, তারা তো সরাসরি অশোক স্তম্ভের অধীনে নয়। তাহলে অশোক স্তম্ভের অধীনে যারা কাজ করেন তারাই একমাত্র সরকারি কর্মচারী। তাদের কতগুলো বিধি নিয়ম আজকের থেকে না, ব্রিটিশ আমল থেকে আছে, কংগ্রেস আমলে আছে, বাম আমলে ছিল, তৃণমূলের আমলে আছে, আজও আছে, আগামী দিনও থাকবে। কারণ তারা সরাসরি সরকারি কর্মচারী। আপনি মাথায় রাখবেন, সরকারি কর্মচারী আর আমাদের মতন অধ্যাপক, আমরা কিন্তু কোনো সরকারি কর্মচারী না। আমরা হলাম বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার নিয়ম নীতি মূলত তৈরি করে ইউনাইটেড ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি। আর আমাদের যে গভর্নিং বডিগুলো আছে এরাই আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়। ধরুন আমার বিশ্ববিদ্যালয়ে আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পড়িয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু রামকৃষ্ণ মিশনই দিয়েছে। বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির গভর্নিং বোর্ড আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আবার তার 12 বছর চাকরি সেখানে বেলুর মঠে করেছি। তারপরে করে যখন আবার ইয়েতে ঢুকলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অর্থাৎ আমাদের সংস্থাগুলো স্বশাসিত বলি। মানে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একবার বলেছিল যে আমরা টাকা দেই, ফলে আমরা নিয়ন্ত্রণ করব, এবং সেই অনুযায়ী 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা ড্রেকোনিয়ান আইন, আবারও বলছি, আজকে ফেসবুকে যারা ওই শুরুর বিজ্ঞপ্তিটা দেখে আপনারা যারা প্রশ্ন তুলেছিলেন, আমি ফেসবুকে দেখে নিয়েছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছি, তৃণমূল কংগ্রেস যখন 2017 সালে ওই ড্রেকোনিয়ান আইনটা তৈরি করেছিল, আমি দেখেছি একজন আপনারা কথা বলেননি। এই বিশ্বনাথ চক্রবর্তীর মতন লোকরা, কয়েকজন লোক দিনের পর দিন আমরা চিৎকার করেছি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে কলেজের স্বাধিকার ভঙ্গ করবার জন্য আইন আনলেন। 2017 সালে উচ্চশিক্ষা আইনের নাম করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাইস চ্যান্সেলর হয়ে যাবে, আপনাদের বলে গেলেন। আইনের প্রভিশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর হবে। আইনের প্রভিশন ছিল যে অধ্যাপকদেরকে, মানে আমি রবীন্দ্রভারতীতে সিলেক্টেড হয়ে চাকরি করি, কথার কথা, আমাকে বদলি করে দেওয়ার ক্ষমতা ওই আইনে। পরে হাইকোর্ট সেগুলোকে আটকেছে। ওই রকম একটা ড্রেকোনিয়ান আইন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে এনেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী কিছু কিছু অধ্যাপক আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সরব যে কেন রাজ্য সরকার এই ধরনের একটা বিধি ব্যবস্থা, কেন তারা সার্কুলার জারি করলো। তবে অবশ্যই সার্কুলারটার মধ্যে একটু অসঙ্গতি ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে তার নজরে এসেছে সেই মুহূর্তে তিনি পুরো অর্ডারটা চেঞ্জ করেছেন। অর্ডার চেঞ্জ করে কিন্তু তিনি যেটা বলেছেন যে কেবলমাত্র সরকারের প্রশ্নে, সরকারের বিরোধিতার প্রশ্নে বা সরকারকে নিয়ে সমালোচনা করার প্রশ্নে কেবলমাত্র সরকারি আধিকারিক এবং সরকারি স্টাফ, মানে অশোক স্তম্ভে যারা চাকরি করে তারা ছাড়া এই বিধি
কারোর জন্যই প্রযোজ্য নয়। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী হোক বা অন্য কোনো অধ্যাপক হোক, যেভাবে তারা স্বাধীন ভাবনা চিন্তা ব্যক্ত করেন, তার গলা টেপার কোনো উদ্দেশ্য বর্তমান বিজেপি সরকারের নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার, যেই মুহূর্তে তার নোটিশে এসছে এই ধরনের একটা আদেশ, সঙ্গে সঙ্গে তিনি সেটাকে সংশোধন করিয়ে তিনি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন। এবং এখন বিজ্ঞপ্তিটা আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ইন কন্টিনিউয়েশন টু দ্য সার্কুলার নম্বর 139 ডেটেড 19/5/2026, ফলে ওই কন্টিনিউয়েশনের রেক্টিফিকেশন করে উনি বলছেন, আমি শুধু বলছি আবারও আপনারা শুনুন, দ্য আর্লিয়েস্ট মানে আগের যে সার্কুলার, যেটা 19 তারিখের সার্কুলার 139 নম্বর নাম্বার, সেটা কেবল অ্যাপ্লিকেবল অনলি টু দ্য অফিসার স্টাফ ওয়ার্কিং আন্ডার রেগুলার এস্টাবলিশমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মূলত তাহলে অফিসার এবং স্টাফ, কোনো অধ্যাপকের জন্য নয়, কোনো অটোনমাস কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল তাদের নয়। অর্থাৎ স্কুলের শিক্ষক যেভাবে আগেও চলতেন তৃণমূলের আমলে, আজও একইভাবে কথা বলবেন। যে অধ্যাপক খবরের কাগজে আগে লিখতেন তিনি আজও লিখবেন। যে টিচাররা নির্বাচনে অংশ নেবার অধিকার থাকতো পদ রেখেই, সেই সুযোগ আপনাদের এখনো থাকবে। যেভাবে আপনারা সরকারের আলোচনা সমালোচনা প্রশংসা করেন সেটা আজও করতে পারবেন। ফলে কোনো অধ্যাপক, কোনো শিক্ষক, কারো কিন্তু সামান্য কোনো পরিবর্তন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে জেনেছেন, 1 সেকেন্ড সময় নেননি, তিনি সঙ্গে সঙ্গে ওই অর্ডার চেঞ্জ করিয়ে একেবারে পরিষ্কার করে বলেছেন যে কেবলমাত্র সরকারি আধিকারিক এবং স্টাফ, তাদের ক্ষেত্রেই সরকারের বিরোধিতার প্রশ্নে যে অর্ডার বেরিয়েছিল সেটা প্রযোজ্য, আর বাকি লোকের কাছে প্রযোজ্য নয়। অর্থাৎ একজন অধ্যাপক তার মতন করে লিখবেন, গবেষণা করবেন, বলবেন, সরকারের আলোচনা করবেন, সমালোচনা করবেন, প্রশংসা করবেন। আবার একজন শিক্ষক হতে পারেন, একজন সমবায়ের ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তি হতে পারেন, তাদের কিন্তু স্বাধীনতা থাকবে, অটোনমি থাকবে কথা বলবার। ফলে আজকে আমার দুঃখ হয় যে 2017 সালে উচ্চশিক্ষা যে আইনটা ডেকোনিয়ান অ্যাক্ট ছিল, যে আইনটা দানবীয় আইন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইন জোর করে পাশ করিয়ে দিয়ে নিজে চ্যান্সেলর হয়ে গেছিলেন প্রায়। সেই রকম আইনের বিরোধিতা তো আমি কোনোদিন করতে কাউকে দেখিনি। আজকে সকাল থেকে আমাকে মুহুর্মুহু ফোন করছেন আপনারা যে এই সরকার কেন এই আইন মানে এই ধরনের অর্ডার বার করলো। সেদিন আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের বিরুদ্ধে কথা বলেননি? কেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলেননি যে 2017 সালের উচ্চশিক্ষা আইনের মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা আদালতে মামলা করা হয়েছে হাইকোর্টে। আজকে আপনারা বলতে চাইছেন যে নতুন সরকার কত অন্যায় করছে। আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মানে এক্স হ্যান্ডেলে লিখে দিয়েছেন, বিরোধিতা করছেন। যেই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসে, মাননীয় মুখ্যমন্ত্রী 1 সেকেন্ড সময় নেননি, পুরো আইনটাকে মানে অর্ডারটাকে রেকটিফাই করে পরিষ্কার স্থিত অবস্থা বজায় রেখেছেন। অর্থাৎ যে স্বাধীনতা শিক্ষকরা পেতেন, অধ্যাপকরা পেতেন, বা মানে অটোনমাস ইনস্টিটিউশনের কর্মরত কর্মীরা বা আধিকারিকরা পেতেন, সেই অথরিটি তাদের থাকবে, সেই স্বাধীনতা তাদের থাকবে। আরে শুভেন্দু অধিকারী আন্দোলন করা একটা ছেলে, শুভেন্দু অধিকারী গণ আন্দোলন করা ছেলে। বাক স্বাধীনতার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অবস্থান কোনোদিন নিতে পারে না সে। শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হতে পারেন, লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা মানুষ। ফলে শুভেন্দু অধিকারী যদি জানতে পারেন যে কোনো আদেশে কারো বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, শুভেন্দু অধিকারী লাস্ট ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নন। শুভেন্দু অধিকারী লাস্ট ব্যক্তি, তিনি কিন্তু রুখে দাঁড়াবেন। যেই মুহূর্তে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে অর্ডারটা ঠিক মতন আমলাদের থেকে পাস হয়নি,
সেই মুহূর্তে তিনি উদ্যোগ নিয়েছেন, সেই মুহূর্তে রেকটিফাই করেছেন। ফলে কারো বাক স্বাধীনতা, মানে আমরা যারা অটোনমাস ইনস্টিটিউশনে আছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে আছি, আমাদের কারো বাক স্বাধীনতা সামান্যতম মানে সামান্যতম ব্যাঘাত ঘটার সুযোগ নেই, এক নতুন মানে আদেশ বলে। এবং অতীতেও জানেন যে কংগ্রেস আমল হোক, বাম আমল হোক, তৃণমূলের আমল হোক, বামফ্রন্টের আমল হোক, সরকারি আধিকারিকদের কতগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে চলতে হয়। সব মানে অশোক স্তম্ভে যারা চাকরি করেন সেই ধারাই বজায় থাকছে, নতুন কোনো চেঞ্জ হচ্ছে না। ফলে এটা আমার মনে হয় মানুষের জানা দরকার। এবং একই সাথে আজকে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর দুই রকম অবস্থান। দিলীপ ঘোষ মহাশয়কে দেখলাম গল্পের কোর্টে অসাধারণ মানে মুহূর্ত কাটাচ্ছেন, আমি যদি ভুল না করি তাকে সংবাদ মাধ্যমে তাই দেখলাম। আর অন্যদিকে আরেকজন মানুষ অকৃতদার, যার সন্ন্যাসী হয়ে যাওয়ারই কথা, সেই শুভেন্দু অধিকারী কিন্তু আজকে বেলুড় মঠে গেলেন, মহারাজদের সামনে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আজকে মহারাজদের মধ্যে আনন্দ আপনারা দেখেছেন। আপনারা হয়তো অনেকেই বেলুড় মঠে ছিলেন না, কিন্তু আজকে বেলুড় মঠে উপস্থিত সাধুরা শুভেন্দু অধিকারী যাওয়ার সাথে সাথে যে আবেগ তাদের মধ্যে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। দয়া করে আপনারা ভিডিওটা দেখুন। মহারাজদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সম্মান দেখাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, মহারাজরা তাতে কতটা আপ্লুত, তাদের নিজেদের সন্তান ভেবে, তাদের নিজেদের শিষ্য ভেবে তিনি যেভাবে তাদের মানে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন। বেলুড় মঠে 12 বছর চাকরি করেছি, বেলুড় মঠেই মানে নানা রকম গেস্ট নিয়ে যেতাম। বেলুড় মঠে সেমিনার কমিটির কনভেনার হিসাবে আমার কাজই ছিল সেমিনারের বক্তাদের কে বেলুড় মঠে ঘোরানো, বেলুড় মঠে মহারাজদের সাথে মানে নিয়ে যাওয়া। ফলে আমার অভিজ্ঞতা বলে, বেলুড় মঠে 12 বছর চাকরি করার অভিজ্ঞতাতে বলে, দেশ বিদেশের বিভিন্ন অতিথিদেরকে মঠে আমি নিয়ে যেতাম, মঠের সাধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, প্রণাম তারা করতেন, মত বিনিময় করতেন, খাবার বিনিময় হতো, কোনো মানে বেলুড় মঠে বইপত্র বিনিময় হতো, এই পর্যন্ত দেখেছি। কিন্তু আজ এবং তার আগে নরেন্দ্র মোদী গেছেন সেটাও আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন সেটাও দেখেছি। কিন্তু আজকে যখন শুভেন্দু অধিকারী বেলুড় মঠে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, তারপরে মহারাজদের উপস্থিত মহারাজদের যে আবেগ, সেই আবেগ কিন্তু অন্য কথা বলে। মানে পুরোপুরি স্বামীজি, মা এবং ঠাকুরের আশীর্বাদ আজকে তিনি যেভাবে পেলেন শুভেন্দু অধিকারী, যে রামকৃষ্ণ মিশনকে নিয়ে একের পর এক তির্যক মন্তব্য 2024 লোকসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে একের পর আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, আপনার দর্শকরা মনে থাকতে পারে। এই বঙ্গ টিভি চ্যানেলে দিনের পর দিন আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম যে ভাষায় রামকৃষ্ণ মিশনকে দাগিয়ে দেওয়া হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উল্টো ছবি, আজকের মুখ্যমন্ত্রী বিনয়ী, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাপন করছেন নিজেকে সমাপন করছেন রামকৃষ্ণর কাছে, স্বামীজির কাছে, ঠাকুরমার কাছে তিনি নিজেকে সমাপন করছেন। ফলে রামকৃষ্ণ মিশনের তার যাত্রা, নিজেকে সমাপন করা এবং সাধুরা যে আবেগ আজকে দেখালেন, রামকৃষ্ণ মিশন যেন আজকে শুভেন্দুময় হয়ে উঠেছিল। সেই জায়গা থেকে আমি নিশ্চিত করে বলতে পারি স্বামীজি, ঠাকুরমা, ঠাকুর এবং মা অর্থাৎ শারদামণি এবং পরমহংসদেব যে তাদের যে আশীর্বাদ আজকে তিনি পেলেন, আমি বিশ্বাস করি আগামী দিনে পশ্চিমবাংলার কল্যাণে সেটা তিনি পাথেয় করে কার্যকারী করবেন।